শ্বশুরবাড়িতে প্রবেশ করতে না করতেই সঙ্গীতা তার বড় যা লিপিকাকে মাখন লাগাতে শুরু করে দেয়। আসলে সঙ্গীতা ভীষণই চালাক চতুর মেয়ে ছিল। সে সবসময় লোকজনের মিথ্যা প্রশংসা করে তাদের কাছে ভালো সাজার নাটক করে থাকে। ছোট, আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন শাশুড়ি মা আমাকে নিজে বরণ করে বাড়িতে তুলেছিল। আজকে যদি শাশুড়ি মা বেঁচে থাকতো তাহলে তোকেও কিন্তু খুব ভালোবেসে বরণ করে বাড়িতে তুলতো। শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমি বড্ড একা হয়ে গেছি। তুই এই বাড়িতে এসে গেছিস, এবার আমি খুব খুশি। এমন কথা বলতে না বলতেই লিপিকার চোখে জল চলে আসে। আসলে লিপিকা ছিল খুবই সংস্কারী এবং ভালো মনের মানুষ। আর সে যেহেতু তার শাশুড়ি মাকে খুবই ভালোবাসতো, তাই শাশুড়ি মা চলে যাওয়ার পর লিপিকা ভীষণই একা হয়ে পড়ে। আর প্রতিটা মুহূর্তেই লিপিকা তার শাশুড়ি মায়ের অনুপস্থিতি অনুভব করতে পারে। আর ঠিক এমন সুযোগে সঙ্গীতা তার বড় যাকে মাখন লাগাতে শুরু করে, কারণ তার মনে হয় এটাই সবচেয়ে ভালো সময়। দিদি, তুমি মন খারাপ করো না, শাশুড়ি মা নেই তাতে কি হয়েছে? তুমি তো আমাকে বরণ করছোই, আর আমি তোমার চোখে মায়ের মমতা দেখতে পাচ্ছি, যেমন আমি নিজের মায়ের চোখে দেখতে পাই। তুমি আমাকে সারা জীবন এরকম মমতা দিয়ে আগলে রেখো, তাহলেই হবে। সঙ্গীতার মুখে এরকম কথা শুনে লিপিকার ভীষণই ভালো লাগে, আর সে মনে মনে তার ছোট ছেলের প্রতি ভীষণ পরিমাণে খুশি হয়। সেই সাথে লিপিকা খুব তাড়াতাড়ি ধারণা করে ফেলে যে তার ছোট যা খুবই ভালো মানুষ। এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে, আর লিপিকা এবার আস্তে আস্তে সঙ্গীতাকে বাড়ির কাজকর্ম করার কথা বলতে শুরু করে। কিন্তু সঙ্গীতা যে বাড়ির কোনো রকমের কাজকর্ম করতে পারে না সে সম্পর্কে লিপিকা এখনো পর্যন্ত অজানা থাকে। সঙ্গীতা, চল তুই আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নি। আসলে আজকে রান্নাঘরে যেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে ওরা সবাই চলে আসবে, বেশি কিছু নয়। আজকে রুটি আর সবজি রান্না করব। হ্যাঁ চলো চলো। আরে চাপ নিচ্ছ কেন তুমি? দুজনে মিলে রান্না করবো, 1/2 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। আমি থাকতে তুমি টেনশন নেবে কেন? এই বলে সঙ্গীতা তার বড় জায়ের সঙ্গে রান্নাঘরে যায়। কিন্তু সঙ্গীতা বাড়ির কোনো রকমের কাজকর্ম করতে পারে না। তবুও সে এমন ভাবসাব বজায় রাখে যেন সে বাড়ির কাজে একেবারে ওস্তাদ। ছোট, তুই এক কাজ কর, তুই সবজিগুলো কেটে নে, আমি ততক্ষণে আটা মেখে নিচ্ছি। তারপর তুই একদিকে সবজি বসিয়ে দিবি, আর আমি রুটিগুলো বেলে সেঁকে নেব। এই বলে লিপিকা আটা মাখতে শুরু করে দেয়। আর এমন সময় সঙ্গীতা আস্তে আস্তে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়ে আসে। আরে দিদি, তোমার হাতে তো দারুণ স্পিড দেখছি। আমার ফ্রিজ থেকে সবজিগুলো বের করতে না করতেই তোমার আটা মাখা হয়ে গেল। তুমি তো একেবারে একাই 100। আমার মাও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ির কাজ করতে পারে। আরে না না, আসলে প্রত্যেকদিন একই কাজ করতে হয় তো, তাই আর কি অভ্যাস হয়ে গেছে। না গো দিদি, আমি বাড়ির কাজে ভীষণই স্লো। আমাকে আমার মা যদি আটা মাখতে দেয় তাহলে সেই আটা মাখতে আমার তো কমপক্ষে 1/2 ঘন্টা সময় লেগেই যায়। আচ্ছা এক কাজ করো, তোমার তো আটা মাখা হয়েই গেছে, তুমি এবার তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে ফেলো। তা না হলে আমি এখন সবজি কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তোমার কাজের স্পিডের কাছে আমি কিছুতেই পাত্তা পাবো না। সঙ্গীতার কথা শুনে লিপিকা খুবই খুশি হয়, আর সে নিজেই সবজি কাটতে শুরু করে দেয়। এভাবেই লিপিকা কোনো কাজ করতে বললে সঙ্গীতা তার মিথ্যা প্রশংসা করে, আর ঘুরিয়ে সেই কাজটা তার বড় জায়ের উপর চাপিয়ে দেয়। আচ্ছা বাবা শোন, তোকে কোনো কাজ করতে হবে না, তুই শুধু রান্নাঘরে দাঁড়িয়ে থাক আর আমার সঙ্গে গল্প কর, তাহলেই হবে। কারণ একা একা রান্না করতে একদমই ভালো লাগে না। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি গল্প বলবি আর আমি শুনবো। শাশুড়ি মা যখন বেঁচে ছিল আমরা কিন্তু দুজন মিলে একসঙ্গেই রান্না করতাম। এই তো কাজের কাজ হয়েছে, আমি বেশ ভালো মতোই আমার বড় যাকে মাখন লাগিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি আমার বড় যা আমার প্রশংসা শুনে ফুলে ফেপে উঠবে তা তো আমি ভাবতেই পারিনি। খুব ভালো। এভাবেই সময় কাটতে থাকে, আর প্রায় সময় সঙ্গীতা এবার তার বড় জায়ের মিথ্যা প্রশংসা করতে থাকে। একদিন, উফ, যেই থেকেই বাড়িতে এসেছি একদিনও আমার জামা কাপড়গুলো কাচা হয়নি। অনেক জামা কাপড় নোংরা অবস্থাতে পড়ে আছে। আমি এত জামা কাপড় একা একা কিভাবে কাচবো? না না, কিছু একটা তো করতে হবেই। এই বলে সঙ্গীতা জামা কাপড়গুলো নিয়ে তার বড় জায়ের কাছে গিয়ে বলে, দিদি আমি জামা কাপড়গুলো কাচবো, সার্ফ কোথায় রাখা আছে একবার আমাকে বলো তো। বাথরুমে গিয়ে দেখ, বাথরুমের স্ল্যাবের উপরেই রাখা আছে, একদম সামনেই আছে, তুই দেখতে পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। আরে বাহ,
দিদি, তুমি এই নতুন শাড়িটা কবে কিনলে? শাড়িটা কি সুন্দর লাগছে, একেবারে চকচক করছে, খুব সুন্দর। আর শাড়ির কালারটাও একেবারে দারুণ। আরে কি বলছিসটা কি? এই শাড়িটা তো আমার 2 বছর আগের পুরানো শাড়ি। আমি এই শাড়িটা আগেও অনেকবার পরেছি। তোর মনে হচ্ছে এটা নতুন শাড়ি? কেন মনে হবে না বলো? তুমি যদি এত সুন্দর করে কেচে ধুয়ে শাড়ির যত্ন করো, তাহলে তো সেই শাড়ি নতুন মনে হবেই। যাই বলো না কেন, তোমার মধ্যে কিন্তু সর্বগুণ আছে। তুমি সুন্দর করে এই শাড়িটা কেচে ধুয়ে পরিষ্কার করো, আয়রন করো, সেই জন্যই তো শাড়িটা এখনো নতুন হয়ে আছে। আর আমার জামা কাপড়গুলোর কি অবস্থা দেখো। বিয়ের সময় এই নতুন জামাগুলো কিনেছি, কিন্তু এখনই মনে হচ্ছে পুরানো হয়ে গেছে। আসলে আমি ঠিকমতো জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে পারি না তো, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, তুই জামা কাপড়গুলো আমাকে দে, আজকে আমি ভালো করে পরিষ্কার করে আয়রন করে দেব। এই শুনে সঙ্গীতা আর এক মুহূর্ত অপেক্ষা করে না, সে জামা কাপড়গুলো রেখে নিজের ঘরে পালিয়ে যায়। আর লিপিকা খুশি মনে সমস্ত জামা কাপড় কেচে দেয়। কিন্তু অনেক বেশি জামা কাপড় কাচার ফলে লিপিকা ভীষণই ক্লান্ত হয়ে পড়ে। তাই সে তার ছোট যাকে ডাক দেয়। বলছি সঙ্গীতা, সব জামা কাপড় কাচা হয়ে গেছে। জামা কাপড়গুলো ভীষণ নোংরা ছিল তো, সেজন্য পরিষ্কার করতে অনেক সময় লাগলো। তুই যা, এবার জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আয়। এই রে, এখন আমাকে কষ্ট করে ছাদে উঠতে হবে। এই রোদের মধ্যে আমি কিছুতেই ছাদে যাব না, তা না হলে আমার মুখে ট্যান পড়ে যাবে। না না, কিছু একটা দিদিকে বলতেই হবে। আইডিয়া, ঠিক আছে দিদি, দাও আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার দিদি, তোমার পেটটা কিরকম বড় বড় মনে হচ্ছে কেন? তোমার তো এরকম ভুঁড়ি ছিল না, হঠাৎ করে ভুঁড়ি হলো কিভাবে? কি বলছিস কি? আমার তো পেট প্রথম থেকে এরকমই। না, একদমই নয়। আমি যখন প্রথম দিনেই বাড়িতে এসেছিলাম, তখন কিন্তু আমি খুব ভালো মতো তোমার ফিগারটা দেখেছিলাম। তুমি জানো তোমার ফিগার কত সুন্দর? হিরোইনদের ফিগারকেও তোমার ফিগার হার মানিয়ে দেবে। তোমার ফিগার, তোমার কোমর একেবারে ক্যাটরিনা কাইফের মতো। না না, আমি তোমার ভুঁড়ি এত বড় হতে দেব না, তা না হলে কিন্তু তোমাকে দেখতে খারাপ লাগবে। তোমাকে অনেক এক্সারসাইজ করতে হবে এবার। আরে এক্সারসাইজ করব কখন? সংসারের কাজে চাপে পড়ে আমি তো নিজের জন্য সময়ই পাই না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তাহলে এই জামা কাপড়গুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠে ছাদে মেলে দিয়ে এসো। কারণ সিঁড়ি দিয়ে উপরে ওঠাটাও কিন্তু একটা এক্সারসাইজ। তুমি যত বেশি সিঁড়ি দিয়ে উপরে উঠবে, তত তোমার কোমর পাতলা হবে, আর তত তোমাকে দেখতে বেশি সুন্দর দেখাবে। এভাবে সঙ্গীতা আবার তার বড় যাকে নিজের মিথ্যা প্রশংসার জালে ফাঁসিয়ে নেয়। আর লিপিকাও বোকার মতো সঙ্গীতার সব কথা বিশ্বাস করে। তাই সে নিজেই সমস্ত জামা কাপড়গুলো ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসে। আর যা দেখে সঙ্গীতা মনে মনে খুবই খুশি হয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন দুই ভাই অফিস থেকে বাড়িতে ফিরে আসার পর বলছি লিপিকা, আজকে কিন্তু আমার পিসি আর মেসোমশাই আমাদের বাড়িতে আসছে। বাবা মা মারা যাওয়ার পর ওনারা একবার আমাদের বাড়িতে আসেনি, আজকে অনেক বছর পর ওনারা আমাদের বাড়িতে আসবেন। তোমরা কিন্তু ওনাদের ভালো মতো আপ্যায়ন করো। ওনারা 2-3 ঘন্টার মধ্যেই চলে আসবে, তোমরা ভালো ভালো খাবারের ব্যবস্থা করো। 2-3 ঘন্টা মানে অনেক সময়। আমি আর ছোট দুজনে মিলে 2-3 ঘন্টার মধ্যে বিভিন্ন রকমের খাবার রান্না করে নিতে পারবো। ছোট, চল তাড়াতাড়ি রান্নাঘরে চল। এই বলে লিপিকা সঙ্গীতাকে রান্নাঘরে নিয়ে যায়। আর সে যখনই সঙ্গীতাকে কোনো কাজ করতে বলে, তখনই সঙ্গীতা তার বড় জায়ের মিথ্যা প্রশংসা করতে শুরু করে দেয়। আচ্ছা ছোট, আমি একদিকে মাটন কষা রান্না করছি, তুই অন্যদিকে চিকেন কষাটা রান্না করে নে। আর মাংসটা কিন্তু ভালো মতো কষবি, তা না হলে গন্ধ বেরোবে। আরে দাঁড়াও না দিদি, এখন অতিথিদের আসতে অনেক সময় আছে, এত তাড়াহুড়ো করে লাভ নেই। আরে বাহ, আমি তো একটা জিনিস লক্ষ্যই করিনি, তোমাকে আজকে এত সুন্দর লাগছে আমি কি বলবো। ও, বাড়িতে অতিথি আসবে বলে তুমি সুন্দর করে সেজেছো। তোমাকে আজকে দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে, ভীষণ সুন্দর। চল, বাড়িতে অতিথি আসবে সেটা তো আমি জানতামই না। প্রত্যেকদিন আমি যেরকম থাকি সেরকমই তো আছি, আলাদা কিছু নয়। আরে এটাই তো ন্যাচারাল বিউটি, তোমার সাজের তো কোনো দরকারই নেই। তোমার স্কিন এমনিতেই এত গ্লোয়িং, এত সফট, এত স্মুথ যে তোমার আলাদা করে কোনো মেকআপের দরকারই নেই। আর আমার স্কিনটা দেখো, একেবারে রাফ ডাল হয়ে গেছে, এত ব্রণভর্তি। আমাকে আলাদা করে কত কত টাকা দিয়ে মেকআপ কিনতে হয়। মনে হচ্ছে এবার তোমার কাছ থেকে বিউটি টিপস নিতে হবে। আর তোমার পেটটাও কিন্তু কমে গেছে, আমাকে কিন্তু এবার তোমার পাশে দাঁড়ালে তোমার বড় দিদি বলে মনে হবে। এভাবেই সঙ্গীতা মিষ্টি মিষ্টি কথায় লিপিকার মন ভোলাতে থাকে। আর লিপিকা একাই সবার জন্য রান্নাবান্না করে ফেলে।
দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই বাড়ির অতিথিরা চলে আসে আর লিপিকা একাই সবাইকে খাবার পরিবেশন করতে থাকে। কিন্তু সঙ্গীতা চুপচাপ একটা সাইডে দাঁড়িয়ে থাকে। তবে সঙ্গীতা এবং লিপিকার পিসি শাশুড়ি মা মোনালিসা দেবী সেই বাড়িতে আসার পর থেকেই দুই বৌমাকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করতে থাকে। আর সে একটা জিনিস খুব ভালো মতোই বুঝতে পারে, সঙ্গীতা ভীষণই চালাক প্রকৃতির মেয়ে। ছোট বৌমা, তুমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? যাও, এই জগের জল শেষ হয়ে গেছে, তুমি এই জগে জল ভরে নিয়ে এসো। আর হ্যাঁ, আমার জন্য আরো বেশি করে স্যালাড কেটে নিয়ে এসো তো, কারণ আমি একটু বেশি স্যালাড খেতে পছন্দ করি। দূর, এই বুড়িটা আসা মাত্রই আমাকে কাজ করতে বলছে। আমি ঠিক করে শশা ছিলতেও পারি না, স্যালাড বানানো তো দূরের কথা। না, দিদিকেই পাঠাতে হবে। আচ্ছা দিদি, তুমি না খুব সুন্দর ক্যাটওয়াক করতে পারো, তুমি একটু সবাইকে হেঁটে দেখাও না তুমি কি সুন্দর ক্যাটওয়াক করো। সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে। আরে ছোট, এখন কি ক্যাটওয়াক দেখানোর সময়? পরে একটা সময় পিসিকে দেখাবো, এখন সবাই খেয়ে নিক। না না না, তুমি এখনই ক্যাটওয়াক করবে আর পিসিমাকে দেখাবে। তুমি এক কাজ করো, ক্যাটওয়াক করতে করতে রান্নাঘরে যাও আর স্যালাড বানিয়ে নিয়ে চলে এসো। তাহলে তোমার ক্যাটওয়াক করে সবাইকে দেখানোও হয়ে যাবে আর স্যালাড বানানোও হয়ে যাবে। সঙ্গীতার কথা শুনে মোনালিসা দেবী এবার একেবারে নিশ্চিত হয়ে যায় যে সঙ্গীতা কতটা চালাক প্রকৃতির মেয়ে। অন্যদিকে লিপিকা সঙ্গীতার কথা মতো ক্যাটওয়াক করতে করতে রান্নাঘরে স্যালাড বানাতে চলে যায়। আর এভাবেই যখন সবার খাওয়া দাওয়া হয়ে যায়, তখন মোনালিসা দেবী আলাদা করে লিপিকার সঙ্গে কথা বলতে চলে যায়। বৌমা, তুমি তোমার ছোট যাকে এখনো পর্যন্ত চিনতে পারলে না? ও সব সময় তোমাকে মাখন লাগায় আর তোমার মিথ্যা প্রশংসা করে, বাড়ির সমস্ত কাজ তোমাকে দিয়ে করিয়ে নেয়, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না কেন? আজকে অত রকমের রান্নাবান্না সমস্ত কিছু তোমাকে দিয়ে করিয়েছে, আর আমি সামান্য জল আনতে বলেছি, সামান্য স্যালাড তৈরি করতে বলেছি, সেটাও করেনি। তুমি এত বোকা কেন? এরকম বোকামি করলে সারা জীবন কিন্তু তুমি খেটে খেটে মরে যাবে। কোনো সমস্যা নেই পিসি, আমি সব জানি যে আমার ছোট যা সবসময় আমার মিথ্যা প্রশংসা করে, কিন্তু ওর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। ও যেই থেকে এই বাড়িতে এসেছে আমি আবার আগের মতো হাসি খুশি থাকতে পারছি। শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম, আমি খুব একা হয়ে পড়েছিলাম। সারা দিন বাড়িতে একা একা থাকতে আমার খুব মন খারাপ করতো। তাই ছোট এই বাড়িতে আসার পর থেকে আমি একজন সঙ্গী পেয়েছি, তাই আমি ওর সঙ্গে কোনো ঝগড়া করতে চাই না। আর ও আমাকে যাই মনে করুক না কেন, আমি কিন্তু ওকে একেবারে নিজের বোনের চোখেই দেখি। দরজার বাইরে থেকে সঙ্গীতা যখন তার বড় জায়ের মুখে এমন কথা শোনে, তখনই সে নিজের ভুলের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। তাই সে আর দেরি না করে তার বড় জায়ের সামনে গিয়ে ক্ষমা চাইতে শুরু করে দেয়। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি বাড়ির কোনো কাজকর্ম করতেই পারি না, শুধুমাত্র আমি কাজকর্মের হাত থেকে বাঁচার জন্য এগুলো করেছি। কিন্তু তুমি সব সত্যিটা জানার পরও কখনো আমাকে কিছুই বলনি। আমি যা যা বলেছি তুমি সব করেছো, কিন্তু এবার থেকে আমি তোমার কাছ থেকে বাড়ির সব কাজ শিখবো আর আমি তোমার কাজে হেল্প করব। সঙ্গীতার কথা শুনে লিপিকা খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে সঙ্গীতা তার বড় জাকে মাখন লাগানো বন্ধ করে দেয়। আর সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গীতা বাড়ির সমস্ত কাজকর্ম শিখে ফেলে। আর তারা দুই যা একেবারে বন্ধুর মতো গল্প করতে করতে বাড়ির সমস্ত কাজকর্ম করে ফেলে। পুষ্পিতাকে আজকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। পুষ্পিতা হাতে করে চাউমিনের প্লেট নিয়ে ছেলেপক্ষের সামনে আসে। এ কি, তুমি চাউমিন নিয়ে এলে কেন? বিয়ের দেখাশোনায় কেউ কখনো চাউমিন খেতে দেয়? পৃথিবীতে এত ভালো ভালো খাবার থাকতে তুমি চাউমিন কেন নিয়ে এসেছো? মা, এরকম করে তো বলার কিছু নেই। চাউমিন হলো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। তোমার চাউমিন দেখে খারাপ লাগলেও আমার তো খুবই ভালো লেগেছে। আমি চাউমিন দেখে খুব খুশি হয়েছি। দাও, আমাকে দাও। এই বলে চন্দন চাউমিন খাওয়া শুরু করে দেয়। আসলে চন্দন বাইরের ফাস্টফুড খাবার খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে, যেমন চাউমিন, বার্গার, পাস্তা, বিভিন্ন রকমের নুডলস ইত্যাদি। সকাল, বিকাল, সন্ধ্যা, রাত্রি যে কোনো সময় চন্দনকে চাউমিন খেতে দিলে সে খুবই খুশি হতো। বিয়ে করার জন্য মেয়ে দেখতে এসেও চন্দন চাউমিন খেতে থাকে। আচ্ছা, এবার তুমি বলো তো মা, তুমি রান্না বান্না সব করতে পারো তো? ভাত, রুটি, তরকারি এগুলো পারো তো? কি যে বলছেন না দিদি আপনি, এরা হলো মডার্ন যুগের মেয়ে, আর এখনকার মডার্ন যুগের মেয়েরা ভাত, রুটি, ডাল খায়? আপনি আগে সেটা বলুন তো। আজকালকার মডার্ন মেয়েরা তো পিৎজা, বার্গার, নুডলস, চাউমিন এগুলো খেতেই ভালোবাসে। ও, তাহলে আপনার মেয়ে পিৎজা, বার্গার, চাউমিন, বিভিন্ন রকমের ফাস্ট ফুড, নুডলস সবই রান্না করতে পারে?
হ্যাঁ বাবা, নুডলস, পাস্তা, চাউমিন এগুলো আমার মেয়ে দারুণ রান্না করে। আর এই যে চাউমিনটা খাচ্ছ, এটা আমার মেয়েই রান্না করেছে। এটা খেতে কি ভালো হয়নি বলো? এই চাউমিনটা খেতে দারুণ হয়েছে, আমার তো আরো খেতে ইচ্ছে করছে। এত টেস্টি চাউমিন আমি আগে কখনোই খাইনি। ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে বাড়িতে আলোচনা করব আর আপনাদেরকে ফোন করে জানাবো। এই বলে শ্রীতমা দেবী তার ছেলে এবং স্বামীর সঙ্গে সেখান থেকে চলে যায়। পুষ্পিতা তার মায়ের উপর প্রচন্ড রেগে যায়। মা, তুমি এটা কেন করলে? আমি তো কোনো রান্নাই পারি না, তবুও তুমি কেন বললে যে আমি চাউমিন, নুডলস, পাস্তা এগুলো রান্না করতে পারি? আর তুমি ওদেরকে চাউমিন খেতে কেনই বা দিলে? তুমি তো আরো অনেক রকমের খাবার রান্না করেছিলে, সেগুলো ওদেরকে দিলে না কেন? আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। এর আগে সত্যি কথা যতবারই বলেছি তোর বিয়ে ভেঙে গেছে, আর এবার তোর বিয়েটা হবে একদম ফাইনাল। চন্দন যখন এখানে তোকে দেখবে বলে অপেক্ষা করছিল, তখন আমি শুনেছি ও বারবার ওর মাকে বলছিল বাড়ি যাওয়ার সময় কোনো রেস্টুরেন্ট থেকে চাউমিন খেয়ে বাড়ি যাবে। ও চাউমিন খাওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমি খুব ভালো মতোই বুঝে গেছি চন্দন ফাস্টফুড খেতে ভালোবাসে। ও, তাই জন্য তুমি ওদেরকে ওই খাবারগুলো না দিয়ে রেস্টুরেন্ট থেকে চাউমিন নিয়ে এসে খাইয়েছো, তাই তো? যাতে চন্দন চাউমিন খেয়ে পাগল হয়ে যায় আর আমাকে বিয়ে করতে রাজি হয়। মনোরমা দেবীর কথা একেবারে সত্যি হয়। চন্দন পুষ্পিতাকে ভীষণ পরিমাণে পছন্দ করেছিল, কিন্তু চন্দনের বাবা মা পুষ্পিতার সঙ্গে চন্দনের বিয়ে দিতে চায় না। অপরদিকে চন্দন পুষ্পিতাকে বিয়ে করবে বলে জেদ করতে থাকে। দেখ বাবা, তুই আমার কথাটা শোন। কেউ ভালো চাউমিন রান্না করতে পারে কিনা, কিংবা কেউ ভালো নুডলস, পাস্তা, বার্গার রান্না করতে পারে কিনা, এসব দেখে তুই বিয়ে করিস না। এগুলো না পারলেও তো কোনো অসুবিধা নেই। যেগুলো প্রয়োজন সেগুলোর কথা ভাব। মা, আমি কিছুতেই আর তোমার কথা মানবো না। আমি রিমিকে বিয়ে করবো বলেছিলাম। রিমি আমার জন্য হোটেল ম্যানেজমেন্ট করা শুরু করেছে, যাতে ও বিয়ের পর আমাকে ইতালিয়ান পাস্তা, চাইনিজ নুডলস বানিয়ে খাওয়াতে পারে। আর তুমি ওকেও রিজেক্ট করে দিয়েছো। আর তোমার কথা শুনে আমি ওকে বিয়ে করবো না বলেও জানিয়েছিলাম। আর এখন তুমি পুষ্পিতার সাথেও বিয়ে করতে বারণ করছো। হ্যাঁ, কারণ তুই শুধুমাত্র পুষ্পিতাকে চাউমিনের জন্যই বিয়ে করছিস। ওর হাতে চাউমিন খেতে ভালো লেগেছে বলে তুই ওকে বিয়ে করতে চাইছিস। সেই জন্য আমি এই বিয়েতে মতামত দিতে পারবো না। আর আমিও বলে দিলাম, পুষ্পিতাকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করবো না। তোমার মতামতের কোনো প্রয়োজন নেই আমার। চন্দন এভাবেই পুষ্পিতাকে বিয়ে করার জন্য জেদ করতে থাকায় তার বাবা মা শেষ পর্যন্ত চন্দনের কথা মানতে রাজি হয়। তারা পুষ্পিতার সঙ্গে চন্দনের বিয়ে পাকা করে দেয়। অন্যদিকে চন্দনের বিয়ের খবর পেয়ে রিমি চন্দনের সঙ্গে দেখা করতে আসে। আমি তোমাকে কিছুতেই এত সহজে ছেড়ে দেব না। আমি তোমার কথা শুনে হোটেল ম্যানেজমেন্ট করা শুরু করেছিলাম, শুধুমাত্র যাতে তোমাকে বিয়ের পর তোমার পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াতে পারি। তোমার জন্য আমি এত কিছু করলাম, আর তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছো। এখন আর কিছু করার নেই রিমি। আমার বাবা মায়ের পুষ্পিতাকে ভীষণ পছন্দ হয়েছে, আর আমার বাবা মা তোমাকে একদমই পছন্দ করে না। আর তুমি তো সেটা ভালো করেই জানো। আমার জীবনটা নষ্ট করে তোমাকে তো আমি ছেড়ে দিতে পারবো না। আমার যে 1.5 বছরটা তুমি নষ্ট করেছো হোটেল ম্যানেজমেন্টের পেছনে, আমি যে এতগুলো টাকা নষ্ট করেছি, সেটার ক্ষতিপূরণ হিসেবে তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। আর তুমি 10 লক্ষ টাকা না দিতে পারলে আমাকে বিয়ে করতে হবে। চন্দন এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। আমি তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে দেবো রিমি। আমি কালকেই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, কিন্তু দয়া করে তুমি আমার জীবন থেকে চলে যাও প্লিজ। তোমার জীবন থেকে আমি এত সহজে যাব না চন্দন। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আমাকে ধোকা দিয়েছো। এবার আমি তোমাকে ধোকা দেব। তোমার কাছ থেকে 10 লক্ষ টাকাও নেব, আর তোমার জীবনটাও তছনছ করে দেব। রিমি এভাবেই মনে মনে নানান ষড়যন্ত্র করতে থাকে। চন্দন তার বিয়ে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকে, তাই সে 2-1 দিনের মধ্যেই রিমিকে 10 লক্ষ টাকা দিয়ে দেয়। টাকা পাওয়ার পর রিমি পুষ্পিতার খোঁজ খবর নিতে শুরু করে। সে খুব সহজেই পুষ্পিতার সমস্ত ডিটেলস পেয়ে যায়, এমনকি সে পুষ্পিতার উপর নজর রাখতেও শুরু করে। একদিন পুষ্পিতা যখন বিয়ের কেনাকাটা করতে বেরিয়েছিল, তখন রিমি তার কাছে আসে। হ্যালো পুষ্পিতা, কেমন আছো? আমাকে চিনতে পারছো না তাই না? আমি তোমার হবু বরের বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, আমি ভালো আছি। আমি চন্দনের ব্যাপারে তোমার কাছ থেকে কিছু জানতে চাই। তুমি যেহেতু চন্দনের বেস্ট ফ্রেন্ড, সেহেতু তুমি চন্দনের ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জানবে। তুমি চন্দনের ব্যাপারে যা যা জানো আমাকে বলো না প্লিজ। আসলে আমি আমার বিয়েটা নিয়ে খুব চিন্তায় আছি। হ্যাঁ আমি জানি, আর তোমার সমস্ত চিন্তা দূর করার জন্যই তো আমি তোমাকে হেল্প করতে এসেছি। আমি জানি তুমি কোনো রান্না করতে পারো না, তবুও চন্দনের বাবা মা তোমাকে পছন্দ করেছে। আর একটা কথা ভালো করে জেনে নাও, চন্দন কিন্তু তোমাকে পছন্দ করে না। চন্দন তোমার হাতে চাউমিনকেই পছন্দ করে, যেই চাউমিনটা তোমরা রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাইয়েছিলে সেইটা। রিমির মুখে এইসব কথা শুনে পুষ্পিতা খুবই ভয় পেয়ে যায়।
এ কি, তুমি এগুলো কিভাবে জানলে? আমি সব জানি, আর বিয়ের পর তোমার সঙ্গে কি হবে আমি সেটাও জানি। বিয়ের পরেই চন্দন তোমাকে চাউমিন বানাতে বলবে, আর তুমি যদি ভালো চাউমিন বানাতে না পারো তাহলে কিন্তু চন্দন তোমাকে ডিভোর্সও দিতে পারে, কারণ চন্দন কিন্তু চাউমিনের জন্যই তোমাকে বিয়ে করছে। ও ফাস্টফুড খেতে খুব ভালোবাসে। এবার কি হবে? তুমি প্লিজ আমাকে হেল্প করো। আমার যদি বিয়েটা ভেঙে যায় তাহলে কি হবে? তোমার কোনো চিন্তা নেই, আমি তো তোমার ফ্রেন্ডের মতোই। তুমি আর চন্দন যাতে সুখে সংসার করতে পারো আমি সেটাই চাই। যে কোনো রকমের প্রবলেমে তুমি আমাকে ফোন করবে। আমার ফোন নাম্বারটা তুমি রেখে নাও। আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, আর আমি খুব ভালো রান্না করতে পারি। বিশেষ করে চন্দনের পছন্দের ইতালিয়ান পাস্তা, চাইনিজ নুডলস, এভরিথিং। যখনই তোমাকে চন্দন কোনো কিছু রান্না করতে বলবে তুমি আমাকে ফোন করবে, আমি তোমাকে রেসিপি বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো। তুমি তো আমার সব চিন্তাই দূর করে দিলে। আর আমি যে তোমাকে হেল্প করছি এটা যেন চন্দন জানতে না পারে, না হলে কিন্তু তুমি খুব বিপদে পড়বে। এভাবেই রিমি ষড়যন্ত্র করা শুরু করে দেয়। রিমি প্রতিনিয়ত পুষ্পিতার কাছ থেকে নানান খবর নিতে থাকে। দেখতে দেখতে চন্দন এবং পুষ্পিতার বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন। পুষ্পিতা, এবার তুমি যাও। আমি এই দিনটার জন্যই অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। আমার নতুন বউয়ের হাতে আমি এবার সুস্বাদু চাউমিন খাবো। আমরা তোমাকে যখন দেখতে গিয়েছিলাম তুমি যেমন চাউমিন বানিয়ে খাইয়েছিলে ঠিক সেরকমই চাউমিন বানিয়ে আজকেও খাও, কেমন? ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য তোমার পছন্দের চাউমিন বানিয়ে নিয়ে আসছি। এই বলে পুষ্পিতা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়েই সে রিমিকে ফোন করে। হ্যালো রিমি, তুমি ঠিকই বলেছিলে, চন্দন আমাকে চাউমিন বানাতে বলছে। এবার আমি কি করে চাউমিন বানাবো তুমি আমাকে বলে দাও। দেখো, চাউমিন তৈরি করার জন্য আমার কাছে কিন্তু স্পেশাল বিশেষ ধরনের একটা মশলা আছে। ওই মশলাটা আমি তোমাকে দিয়ে আসবো। আমি চন্দনের বাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়াবো, আর তোমাকে কিভাবে চাউমিন বানাতে হয় সেটাও বলে দেব। এই বলে রিমি দোকান থেকে জোলাপ কিনে নিয়ে চলে আসে। সে লুকিয়ে লুকিয়ে চন্দনদের বাড়ির রান্নাঘরে জানালার কাছে এসে দাঁড়ায়। চাউমিনের মশলার সঙ্গে জোলাপ মিশিয়ে সে পুষ্পিতাকে সেটা দিয়ে দেয়। এই নাও, এটা হলো চাউমিনের মশলা। তুমি এবার ভালো করে শুনে নাও। চাউমিনটা আগে তুমি ভালো করে সিদ্ধ করে নেবে, তারপর রান্নাঘরে যা যা সবজি আছে চাউমিনের মধ্যে দিয়ে দেবে। তারপর লবণ, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টি আতর, ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু চাউমিনের মধ্যে দিয়ে দেবে। লাস্টে এই মশলাটা চাউমিনে মিশিয়ে সবাইকে পরিবেশন করে দেবে। এমন ধরনের রেসিপি শুনে পুষ্পিতা ভীষণ পরিমাণে অবাক হয়। এ কি, তুমি যেগুলো বললে এগুলো তো বিরিয়ানি তৈরি করতে লাগে। তুমি কি আমাকে বিরিয়ানি বানানোর রেসিপি বলছো নাকি? আরে তুমি তো একদম ঠিকই ধরেছো। আমি তো তোমাকে বিরিয়ানি ফ্লেভারের চাউমিন বানানোর রেসিপিটাই বললাম। প্রথম দিন শ্বশুর বাড়িতে চাউমিন বানাচ্ছো, একটু স্পেশাল বানাবে না? আর এই চাউমিনটাকে বলে বিবিকিউ চাউমিন। দেখবে তোমার চাউমিন সবাই খুব পছন্দ করবে। আমি এবার আসি। এই বলে রিমি সেখান থেকে চলে যায়। পুষ্পিতা রিমির কথা অনুযায়ী ঠিক একই রকম ভাবে চাউমিন বানিয়ে ফেলে। সে ওই চাউমিন চন্দন এবং তার পরিবারকে পরিবেশন করে দেয়। চন্দনের বাবা মা কিছুতেই ওই মশলাদার চাউমিন খেতে পারে না, কিন্তু চন্দন তার নতুন বউকে কষ্ট দেবে না বলে চাউমিন সুস্বাদু না হলেও ওই চাউমিন সে খেতে থাকে। এটা কি চাউমিন বানিয়েছো পুষ্পিতা? তোমাকে তো আমি সেই দিনের মতো চাউমিন বানাতে বলেছিলাম। এটা তো একদমই অন্যরকম চাউমিন মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আজকে আমি অন্য কিছু একটা ট্রাই করেছি। কি যেন নাম? হ্যাঁ, বারবিকিউ চাউমিন। আমি তোমার জন্য খুব কষ্ট করে বানিয়েছি এটা। তোমাকে কিন্তু সব খেতে হবে। পুষ্পিতার কথা শুনে চন্দনের কিছু বলার থাকে না। পুষ্পিতা তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকেও জোর করে অল্প অল্প চাউমিন খাইয়ে দেয়। চাউমিন খাওয়ার পর থেকেই তাদের তিনজনেরই শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে। তাদের সকলেরই খুব পেট খারাপ করে। চন্দনের লুজ মোশনের সঙ্গে সঙ্গে বমিও হতে থাকে। এরকম ভাবে কিছুক্ষণ চলতে থাকায় তারা তিনজনেই খুবই দুর্বল হয়ে পড়ে। পুষ্পিতা তাদের সকলকেই হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ওই হাসপাতালে রিমিকে দেখতে পেয়ে চন্দন ভীষণ পরিমাণে অবাক হয়। কি চন্দন, খুব শখ ছিল তাই না নতুন বউয়ের হাতে চাউমিন খাবার? নতুন বউয়ের হাতে চাউমিন খেয়ে শেষ পর্যন্ত হসপিটালে আসতে হলো। পুষ্পিতা চাউমিন কেন, কোনো খাবারই রান্না করতে পারে না। আর পুষ্পিতাকে চাউমিন রান্না করতে আমি হেল্প করেছিলাম। খুব টেস্টি হয়েছিল তাই না? মানে তুমি চাউমিনে কি মিশিয়েছিলে যার জন্য আমাদের সবার শরীর খারাপ করলো? তুমি এরকম ভাবে প্রতিশোধ নিলে? হ্যাঁ, আমি প্রতিশোধ নিলাম, কিন্তু এখনো আমার রাগ মেটেনি। তুমি আমাকে ধোকা দিয়েছো, আর ওই পুষ্পিতাও তোমাকে ধোকা দিয়েছে। পুষ্পিতা কিছুই রান্না করতে পারে না, এমনকি সামান্য চাউমিনও পারে না। এবার তুমি কি করবে? পুষ্পিতার সঙ্গে সংসার করবে নাকি ওকে ডিভোর্স দেবে?
দেখো রিমি, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমি যেটা করেছি সেটা ঠিক নয়, আর তার জন্য আমি তোমার কাছে আগেই ক্ষমা চেয়েছি। আর আমি বাধ্য হয়ে আমি আমার বাবা মায়ের জন্য তোমাকে বিয়ে করতে পারিনি, কিন্তু পুষ্পিতাকে যখন আমি বিয়ে করেই নিয়েছি আমি ওর সাথেই সংসার করবো। তাতে ও চাউমিন বানাতে পারুক বা না পারুক আমার কিছু যায় আসে না। কে কেমন রান্না করতে পারে সেই অনুযায়ী কাউকে বিবেচনা করা উচিত নয়, এটা আমি আজকে বুঝতে পারলাম। চন্দনের কথা শুনে রিমি সেখান থেকে চলে যায়। চন্দন এবং তার বাবা মা 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। পুষ্পিতাও মিথ্যা কথা বলার জন্য তার পরিবারের কাছে ক্ষমা চায়। ধীরে ধীরে পুষ্পিতা ইউটিউব দেখে নানান রকমের ফাস্টফুড রান্না করা শিখে নেয়। এভাবেই পুষ্পিতা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।